কিন্তু এটা সাবজেক্টটা এখানে না, আমি এটা একটা অনেক বড় সাবজেক্ট, আমি এটা আনতে চাচ্ছি না। আমি এখানে দুইটা পয়েন্ট বলতে যাচ্ছি যে আপনি আমাদের ইব্রাহিম ভাই শ্রদ্ধেয় ব্যক্তি, উনি দীর্ঘদিন রাজনীতি করেন। আমি ওনার রাজনৈতিক প্রজ্ঞা নিয়ে আমার কোনো প্রশ্ন নাই, আমার কোনো রকম সন্দেহ নাই। এবং উনি আজকে এতদিনের রাজনীতির পরে উনি একটা দলের সহসভাপতি হয়েছেন। এটা খুব সহজে এই পদটা মানে অ্যাচিভ করা যায় না বা অর্জন করা যায় না। উনি বলেছেন যে বাংলাদেশ সরকার নতজানু সরকার না। আমি দুটা পয়েন্ট আমি মনে করে দিতে চাই, দুটা লেটেস্ট স্টেটমেন্ট। এক, স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব কয়েকদিন আগে বলেছেন যে বিএসএফ যে বর্ডারে কিলিং করে, সেই কিলিংটা নাকি এটাকে হত্যা ধরা যায় না, তারা কিলিং করতেই পারে। ওনার কথাটা হলো করতেই পারে, এটা তাদের রুল অনুযায়ী করতে পারে। আমি আপনাকে বলে দিই, আজকে আমি একটা জিনিস আমি বলি, সেটা হলো দি ইন্টারন্যাশনাল কভেনেন্ট অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস বলে একটা এগ্রিমেন্ট আছে, যে এগ্রিমেন্টের সিগনেটারি হলো ইন্ডিয়া। এই এগ্রিমেন্টের আর্টিকেল 6-এ বলে যে কোনো লোক যদি কোনো সীমান্ত অতিক্রমের চেষ্টা করে এবং সে যদি বর্ডার সিকিউরিটি ফোর্সের জন্য জীবনের জন্য হুমকি স্বরূপ না হয়, তার প্রতি গুলি ছোড়া যাবে না। ভারতে গত 2025 সালে 34 জনকে মেরে ফেলেছে এবং 2000 সাল থেকে 2020 পর্যন্ত 1236 জনকে মেরে ফেলেছে, 1145 জনকে তারা ইনজুর্ড করেছে। 2009 থেকে 2025 পর্যন্ত 625 জনকে তারা মেরে ফেলেছে। ভাই, এটা কোন আর্টিকেলের কোন, এই যে কোভেনেন্ট অ্যাক্ট যেটা, সেই অ্যাক্টের কোন আর্টিকেল এটা কভার করে? এবং এইটা করার পরে স্বরাষ্ট্রমন্ত্রী কিভাবে বলে যে এটা আইন সিদ্ধ? এক, তাহলে এটা কি নতজানু প্রমাণ করে? দুই নম্বর হচ্ছে ডক্টর জাহিদের কথা আসছে এরপরে, উনি বলেছেন এটা নাকি তাদের রাষ্ট্রীয় পলিসি না। রাষ্ট্রীয় পলিসি যদি না হয়, তাহলে আসামের মুখ্যমন্ত্রী কিভাবে বলে যে আমাদের বিএসএফ এর লোকজন এই সমস্ত মানুষদেরকে, মুসলমানদেরকে এক জায়গায় করে রেখেছে। বিজিবি যখন তারা তো পেট্রোলিং করে, যখন তারা পেট্রোলিং থেকে এক জায়গায় একটু রাত্রেবেলা যখন একটা সুযোগ পাবে, তখনই তাদেরকে আমরা পুশ করে দিব। বিজেপির মুখ্যমন্ত্রী হলো, এই আসামের মুখ্যমন্ত্রী হলো বিজেপির। এই যে এখন যে নতুন আসলে শুভেন্দু অধিকারী, সেও বিজেপির, সেও একই পন্থা। তাহলে এটা কি রাষ্ট্রীয় পলিসি না? জাহিদ সাহেব কিভাবে বলে? উনি কাকে তেল মারে ভাই? আমি তো এটা বুঝি না, উনি কাকে তেল মারতেছে? আর এই যে তেল যাকে মারছে, সে তো তাকে তেল বুঝাই দিছে কি জিনিসে। এটা জাহিদ সাহেবের যতটুকু আমি বলবো, তারপরেও জাহিদ সাহেব যা করেছেন, হি হ্যাজ শোন হিজ আমি বলবো তার সাহস দেখিয়েছেন। কিন্তু এখন বাংলাদেশের সাহস দেখানোর ব্যাপার যে ইন্ডিয়া কিভাবে প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে এভাবে অপমান করতে পারে। এটা যদি আমাদের ইব্রাহিম সাহেবের কাছ থেকে আমি ব্যক্তিগতভাবেও যদি আমি সুযোগ পাই একটু জেনে নিব ওনার কাছ থেকে, ওনারা দলগত হিসেবে ওনাদের উষ্মা, ওনারা যে ক্ষিপ্ত, ওনাদের প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে অপমান করার জন্য, এটার জন্য ওনারা প্রধানমন্ত্রীর কাছে কি মেসেজ দিতে চায়, এটা আমার খুব জানার ইচ্ছে। থার্ড পয়েন্ট হচ্ছে, আপনি বলেন আমাকে, বাংলাদেশের চিফ অফ প্রোটোকল 2 জন লোককে প্রোটোকল দেওয়ার কথা, নোবডি এলস। এক হলো প্রেসিডেন্ট আর একটা হলো প্রাইম মিনিস্টার। সেই চিফ অফ প্রোটোকল কোন খাতিরে আপনার এই ভারতের রাষ্ট্রদূতকে রিসিভ করতে যায় আপনার বেনাপোলে? এবং বলেছে তাকে নাকি 3 জন তাকে অ্যাডভাইস করেছে যাওয়ার জন্য। ভাই, রাষ্ট্রটা চালাচ্ছে কে? এই কি সালাউদ্দিন সাহেব চালায়, নাকি ওই আপনার শামা ওবায়দ চালায়, নাকি আমির খসরু চালায়, নাকি প্রধানমন্ত্রী চালায়? কার নির্দেশে চলে? কোন মন্ত্রণালয় কার নির্দেশে চলে? এই চিফ অফ প্রোটোকল, হি হ্যাজ গট নো বিজনেস টু গো অ্যান্ড রিসিভ। ভাই, উনি তো ভারতের প্রধানমন্ত্রী না যে তাকে রিসিভ করতে যাইতে হবে। এটা কি তেল মারতেছেন আপনারা? আবার আপনি বলতেছেন আপনি নত জানো না। আমার কি বুদ্ধিশুদ্ধি নাই? আমার কি বোঝার ক্ষমতা নাই? আপনারা কি সিগন্যাল দিচ্ছেন তাদেরকে? এই জন্যই তারা আপনাদেরকে চড়থাপ্পড় মারতেছে যেখানে যে সুযোগ পাচ্ছে, এবং এটা করতেই থাকবে। আপনি ভাই মন খারাপ করেন না, এটাই পাবো আমরা, এইটাই আমরা পাবো। এই আপনি বলেন, আমি মন খারাপ করবো না। মন খারাপ করবো কেন? আপনি বলেন। আমি আপনাকে বলি, খালেদা জিয়ার গভর্নমেন্টের কথা বলি আমি আপনাকে। আপনি খালেদা জিয়ার কথা বলেছেন, খুব ভালো একটা কথা বলেছেন। উনার গার্ডস ছিল, সাহস ছিল। উনি কি বলেছিল? এই জাহাঙ্গীর সাহেব তখন বিডিআর এর ডিজি, উনি বলছে আমার বর্ডারে যদি একটা লোক মরে, আমি চাই ওই পারের একটা লোক মরবে। উনি শাকিল সাহেবকে বলছে যে একজন মানুষ মরবে, আমি এর উত্তর চাই। আমি এসে আমার বিডিআর এসে বলবে না যে আমরা কিছু করতে পারি নাই, এই উত্তর নিয়ে আমরা আসবা না। এই জন্য শাকিল সাহেব তাদের শত্রু।
এই জন্য জাহাঙ্গীর সাহেব ছিল তাদের শত্রু। এই ওই ওই ডিজি আপনি পাবেন না, ওই প্রধানমন্ত্রী আপনি পাবেন না, যে প্রধানমন্ত্রী বুক চিতিয়ে বলতে পারে প্রণব মুখার্জিকে দেখা করার আমার কোনো খায়েশ নাই, ওই প্রধানমন্ত্রী আপনি পাবেন না। মানে উনি যেটা বলেছেন, দোয়া করি তারেক রহমান ওই প্রধানমন্ত্রীর রূপ হোক, ওই প্রধানমন্ত্রীর রূপে আসুক। এখন আমি এর পরের প্রশ্ন আসি। আপনি বলছেন কাদা ছোড়াছুড়ি করলে রাষ্ট্র দুর্বল হয় না। ভাই, রাষ্ট্র দুর্বল হয়, কারণ রাষ্ট্র যখন শাসন করতে হয়, ইন্টারনাল ইনস্টেবিলিটি একটা সবচেয়ে বড় কারণ রাষ্ট্রকে ঠিক রাখা। আপনি যখন ইন্টারনাল স্টেবিলিটি ঠিক রাখতে পারবেন না, আপনি যখন এই সমস্ত ইস্যু অ্যাড্রেস করতে পারবেন না, এই সমস্ত যে অহেতুক বিতর্ক তৈরি করবে, তখন আমাদের মধ্যে যে দূরত্ব এটা আরো বাড়তে থাকবে। এই দূরত্ব বাড়তে থাকলে অস্থিরতা বাড়বে, অস্থিরতা বাড়লে তখন ওনার জন্য শাসন করা কষ্ট হবে। ওনার পুলিশ ফোর্স এই অস্থিরতার দিকে মানে অস্থিরতা সামলাইতে দৌড়াতে হবে, ক্রিমিনাল সামলাইতে দৌড়াতে পারবে না। যার জন্য আপনার ধর্ষণ বেড়েছে, তার জন্য চাঁদাবাজি বেড়েছে, এগুলি বাড়ছে। পুলিশ যদি আজকে রাস্তার মোড়ে মোড়ে, এই যে আবার একটা পুরনো জিনিস চলে আসছে, কিন্তু হাসিনা আমলে এটা শুরু হয়েছিল, সেটা হলো রাস্তার মধ্যে একটা করে ব্যারিকেড, পুলিশের একদল পুলিশ দাঁড়ায় আছে, কি কাজ? শুধু ট্রাক দাঁড়া করায়, ট্রাক দাঁড়া করে কাগজপত্র চেক করে। কেন ভাই? স্বাধীন দেশে আপনার গাড়ি থামায় ট্রাক কেন চেক করতে হবে? আরো তো অনেক কিছু আছে চেক করার, ট্রাক কেন? আপনারা ভাই আপনাদের স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেন যে এই কালচারটা আবার ফেরত না আসতে, এই কালচারে ফেরত যায় না। এই মানুষকে কিন্তু অহেতুক, আমরা আপনাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেছি, আমরা আপনাদের শত্রু না, আমরা আপনাদের সফলতা দেখতে চাই, আমরা আপনাদেরকে সহযোগিতা করতে চাই, কিন্তু আমাদের উপরে অত্যাচার করেন না। অত্যাচার করলে আমাদের কিন্তু সহযোগিতা আর আপনি পাবেন না, সাধারণ মানুষের সহযোগিতা পাবেন না। এটা আপনাদের সরকারকে বুঝতে হবে। নেক্সট পয়েন্ট হলো সেটা হচ্ছে 5% মহিলা সিট। 5% মহিলা সিট জুলাই ডিক্লারেশনে আছে, তার মানে এই না তো, এটা তো ইলেকশনের আগে, জুলাই ডিক্লারেশন ইমপ্লিমেন্টেশন করার কথা সংসদ বসার পরে। আচ্ছা, আমি পার্টি হিসেবে আমি আমার রেজিস্ট্রেশন বাতিল করে দেন। আপনি যদি মনে করেন যে আমার 5% লাগবে, আমার যদি এটা আমি এই কমপ্লায়েন্স যদি না করতে, আমার রেজিস্ট্রেশন দিয়েন না। কিন্তু আপনি বলতে পারেন না যে আমাকে আপনাকে 5%, আমি যদি 10% দিতে আপনার অসুবিধা কি? প্রশ্নটা হচ্ছে যে আমার পার্টির নীতি হলো আমি মহিলাদেরকে নমিনেশন, বিকজ দে আর নট ফিট ক্যান্ডিডেট। আমি একটা ফিট ক্যান্ডিডেট না হলে আমি কেন তাকে হারার জন্য আমি নির্বাচনে দেব? সেকেন্ড পয়েন্ট হচ্ছে আমি তো একটা জোটবদ্ধ রাজনীতি করছি। আমি আমার জোটের যারা সঙ্গী তারা এনসিপি, তারা ওখানে যে ড্রেস পরে যাক, ভাই আমরা ব্যক্তিগত পোশাক নিয়ে কেন আমাদের সময় নষ্ট করি? আমি তো খুব অবাক হয়েছি, মনিরুল হক চৌধুরী একজন খুব রেসপেক্টেড পলিটিশিয়ান, অনেক অভিজ্ঞ পলিটিশিয়ান, উনি একটা খুব সিলি ম্যাটার, ছোটখাটো, ওনার নতুন এমপিরা বলতে পারে, পুরানো এমপি ওনাদের মতো, উনি কেন ওনাদের জামাতের এমপিদের চেহারা দেখার ওনার এত খাস কেন? ওনারা যদি চেহারা ঢেকে রাখতে চায়, জানেন উনি কিন্তু বলেছে, দাঁড়ান আমি বলি, উনি কি বলছে, ইন্ডিকেট করছে, আপনি যাই ব্যাখ্যা দেন কেন দেশের সব মানুষ বুঝেছে। উনি বলছে আমরা তো ওনাদের দুইজনকে চিনি, বাকিরা কারা তাদেরকে তো চিনি না। এর মানেটা কি? চেহারাটা দেখতে চান উনি, এই তো আমরা কাউকে চিনি না, মানে এই দুইজন যে কে কথা বলবেন, উনি এটা বলছেন যে ওনাদের তো মুখ নাই, মুখ দেখা যাচ্ছে না, এই জন্য চিনি না। তো বাকি দুইজনকে তো চিনি, মানে ওই এনসিপির যে দুইজন তাদেরকে চিনেন, হ্যাঁ, কিন্তু আর কাউকে চিনতে পারছেন না উনি। তো ব্যাপারটা হচ্ছে যে আমার কথা হচ্ছে যে আপনি একজন মানুষ যদি তার পোশাক যদি সে যেভাবে থাকতে চায়, আপনি তার স্বাধীনতার উপরে কেন? এবং সেই জন্যই, আর মনিরুল হক সাহেব যদি একটা সঠিক কথাই বলে থাকে, তাহলে স্পিকার কেন এটা এক্সপাঞ্জ করলো? তার মানে হি ডিড নট সে দ্য রাইট থিং। এবং ওনার মতো একজন অভিজ্ঞ মানুষ এটা করা উচিত। এটা নিয়ে আমাদের আলোচনা, আমাদের সময় নষ্ট করা উচিত না এটা নিয়ে। বাট অহেতুক দেখেন আমরা আলোচনা করছি, আরো এটা থেকে হয়তো ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করতে পারতাম, বাট উই আর টকিং অ্যাবাউট উনি কি বলছে সংসদে, এবং এটা নিয়ে আমি আরেকটা কথা বলি, আমি আপনাকে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে দেখেন 54 সাল ধরে ভারত একটা কাজই করেছে। ভারতের প্রিন্সিপাল হলো আমাদেরকে সবসময় একটা এনার্কির মধ্যে, একটা অরাজকতার মধ্যে রেখে তাদের স্বার্থ হাসিল করা, এবং আমরা ভোদাই একটা জাতি, বারবার তাদের ওই ট্র্যাপে পা দিই, এবং ওই ট্র্যাপে পা দিয়ে কিন্তু আমরা আমাদের ভবিষ্যৎ নষ্ট করেছি। তো এই বোঝার প্রজ্ঞা আজ পর্যন্ত আমাদের কোনো রাজনীতিবিদদেরও হলো না, কোনো রাজনৈতিক দলেরও হলো না, যে এই সমস্ত ইনস্টিগেশন থেকে আমরা একটু দূরে থাকি। এগুলি সব প্ররোচনা। আর ভাই বললেন যে ওনাদেরকে নাকি কি ষড়যন্ত্র করতেছে। ভাই, আপনি সমালোচনা এবং আলোচনা ইজ পার্ট অফ, আপনি যখনই রাজনীতি আসবেন তখন কিন্তু আপনি একটা সেলিব্রিটি,
আপনি সমালোচনার মুখেও পড়বেন, আলোচনার মুখেও পড়বেন। সুতরাং দিস ইজ পার্ট অফ ইউর লাইফ। সেটা তো না সেটা তাহলে জামাত কেন এই আলোচনার মধ্যে পড়তে চায় না? জামাতকে নিয়ে যেটাই সমালোচনা সে আলোচনার মধ্যে তো অলরেডি পড়ে গেছে তারা। ছাড়া না চাইলে কোনো উপায় নাই তো। তাদেরকে তো আলোচনায় নিয়ে আসছে। আপনি মার্দিয়া মমতাজকে দেখেন, সেও তো হিজাব পরে। কিন্তু আমি তো আমি ইন্ডিভিজুয়ালকে টার্গেট করেন না। আই এম নট টকিং অ্যাবাউট ইন্ডিভিজুয়াল, আই এম টকিং অ্যাবাউট প্রিন্সিপালস। না আমি আপনাকে বলতেছি যে এটা নিয়ে আমি এই সমস্ত আমি অন প্রিন্সিপাল, আই ডোন্ট টক অ্যাবাউট ইন্ডিভিজুয়াল, আই টক অ্যাবাউট পলিসি। আমি তো পলিসির কথাই বললাম। ওদেরই তো এটা পলিসি না। আপনি যেটা বলছেন মার্দিয়া মমতাজ ইজ এন ইন্ডিভিজুয়াল। না, উনি একটা ইন্ডিভিজুয়াল। আমি ওনাকে নিয়ে ডিসকাস করব না, ব্যক্তিকে নিয়ে আমরা ডিসকাস করব না, এটা করা উচিত না। আমি এই জন্যই বলছি যে আমরা রাজনীতিবিদদের, আমরা ওই রাজনীতিবিদ কবে পাবো যারা এই সমস্ত ট্রিভিয়াল ম্যাটার্স, যেগুলোকে বলা হয় মানে উচ্ছিষ্ট অংশ, এই রাজনীতির উচ্ছিষ্ট অংশ নিয়ে আমরা এত আলোচনা কেন করি? এই উচ্ছিষ্টটাতে কেন বেরোতে পারি না আমরা? এটা আমরা কবে শিখবো ভাই? আর কত 55 বছর তো পার করে দিলাম। আপনি বলতেছেন এই যে যে ফখরুল সাহেব রাজনীতি করতেন। দাঁড়ান আমি শেষ করি, আপনার কথা নিব। আমি আমার যে পয়েন্টগুলি আপনি আমার আলোচনায় আসছে সেগুলি আমি একটু খণ্ডন করি, তারপরে আপনি আসেন, তারপরে আপনি বলেন। তারপরে আপনি ভাই বলছেন 20 বছর লালন পালন। ভাই, এই 36 বছর তো জামাতের সাথে আপনারা সংসার করছেন, এখন আপনাদের এত কষ্ট। এই জামাত ছাড়া, জামাত 18টা সিট পাইছে কারণ তারা একসেপ্ট করছে। আমি আপনাকে একটা কথা বলি, এটা একটা স্পষ্ট উক্তি মতিউর রহমান সাহেবের, যে বিএনপি যদি আমাদেরকে একটা সিটও না দেয় তারপরেও আমরা বিএনপির সাথে জোটবদ্ধ থাকব। কারণ খালেদা জিয়া চান যে জামাত যেন কখনোই বিএনপি থেকে আলাদা না হয়। এবং আমি বলি, খালেদা জিয়া জীবন দিয়েছেন, জামাতের সমস্ত নেতা জীবন দিয়েছেন শুধু একটা কারণে, ইন্ডিয়ার একটাই উদ্দেশ্য ছিল, জামাত থেকে যদি বিএনপিকে আলাদা না করা হয় তাহলে বিএনপিকে কোনোদিন হারানো যাবে না। ভাই, জামাত ইজ নট এ পার্টি, এটা একটা তাদের একটা ইটস এন আইডিওলজি। এই দুইটা আইডিওলজি, বিএনপির আদর্শ আছে এবং জামাতের যে আদর্শ, এই দুইটা আদর্শের মধ্যে নিশ্চয়ই কিছু না কিছু মিল আছে। কিছু মিল আছে বলেই তারা একে অপরের সাথে জোটবদ্ধ ছিল 36টা বছর। আপনি এখন তাদের মধ্যে বিরোধিতা খুঁজেন না ভাই, তাহলে দেশটা ছিরিবিরি হয়ে যাবে।